যদি সায়নী ঘোষ জেতেন তার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা দেখে নিন, দেখে নিয়ে তারপর এই প্রশ্নটা আমাকে করবেন। তার কারণ এর আগে সেলিব্রিটি যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের 10%, 11%, 20% হচ্ছে অ্যাটেন্ডেন্স 5-10 বছরে। ফলে আপনি অত্যন্ত অপটিমিস্টিক সাংবাদিক, আপনি এখনো আশা করছেন যে তৃণমূল কংগ্রেস দারুণভাবে অ্যাটেন্ড করবে, সেখানে গিয়ে প্রশ্ন করবে। এই যে এখানে এসে যে নাটক করে না, সিএ এনআরসি এইসব নিয়ে কথা বলে, আপনি পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুলে দেখুন, যখন এই সমস্ত বিলগুলো নিয়ে আর্গুমেন্ট হয়েছে, যখন এই সমস্ত বিলগুলো পাশ হয়েছে, ভোটাভুটি হয়েছে, অধিকাংশ তৃণমূলের এমপিরা অনুপস্থিত, না হলে অ্যাবস্টেইন ফ্রম ভোটিং, মানে ভোট দেননি। তাহলে যেখানে তোমার অ্যাকচুয়ালি মতামত দেওয়ার কথা, যে ক্ষমতাটা, যে চেয়ারটা তোমাকে দেওয়া হয়েছে, যে ওখানে সওয়াল জবাব করবে, তুমি তোমার অঞ্চলের কথা তুলে ধরবে, সেইখানে তুমি বেটা যাও না। আর এখানে এসে মানুষকে ভুল বোঝাচ্ছ যে বিরাট আমি উন্নয়ন করে একদম ফাটিয়ে দেবো। এই সমস্ত ঢপের কীর্তন, বললাম তো, নিজেদেরই ঘরের ঠিক নেই বলছেন, ফ্ল্যাটে স্কোয়ার ফিটের হিসেব মিলছে না, আবার অন্যের ঘরের উন্নয়ন কি করে পৌঁছে দেবে। আগে নিজের ঘরটা উন্নত করুক, যাতে অন্তত বলতে পারে যে আমার এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল, এই মাসে এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। এফিডেভিটে ডেটা ম্যাচ করে না, কবে তখন ঘোষণা করছে না, এখন আপনি বলছেন এফিডেভিটে দেখা যাচ্ছে যে তখন নাকি একটা ফ্ল্যাট কেনা ছিল, তখন তিনি বলেননি। তাহলে নির্বাচন কমিশনকে তো মিথ্যে কথা বলা হচ্ছে। আসলে রাজনীতিটাকে একেবারে ছ্যাঁচড়ামোর জায়গায় নিয়ে চলে গেছে এরা। এদের কোনো রকম, মানে মানুষে কি হয় যে রাজনীতিতে এসছি ক্ষমতার সাথে থাকতে গেলে একটু বায়াস্ট হব বা ইত্যাদি হব, এগুলো সবসময় হয়ে এসছে, কিন্তু 100% করাপশন এটা কোনোদিন আমি দেখিনি। এইবার দেখা যাচ্ছে যে 100% করাপ্টেড না হলে একটা পলিটিশিয়ান হওয়া যায় না, অন্তত বাংলায় কোনোভাবেই হওয়া যায় না। এটা সবসময় দেখে নিতে হবে কার নামে ড্রাগের কেস আছে, কে কটা খুন করেছে, কে কটা কয়লা গরু চুরির নামে কতগুলো এফআইআর আছে, দুনিয়ার ক্রিমিনালদের, হ্যাঁ, সমস্ত যত ক্রিমিনাল অফেন্স আছে তাদেরকে নিয়ে এসে একা পঞ্চায়েত প্রধান করে দেওয়া হবে, জেলা শাসক করে দেওয়া হবে, কি জেলা পরিষদের মেম্বার হবে, এমএলএ এমপি হবে। দুনিয়ার চোর ছাচর দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত লোকেরাই হয়ে দাঁড়াচ্ছেন আমাদের সমাজের মুখ। ফলে আমি সাংসদ দীপক অধিকারীকে অনুরোধ করব যে এই যে চমৎকার নেটওয়ার্ক থেকে ওনার কাছে যদি ইনফরমেশন চলে আসে, তাতে উনি সংসদে না গিয়ে উনি যদি আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো, সিআইডি, সিবিআই এই ধরনের বড় গোয়েন্দা বিভাগের হেড হয়ে বসেন, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেটার কিছু পেতে পারি। তার কারণ হচ্ছে যে কোন দিন কোন সময় কে খুন হবে, এটা তো, এই তথ্যটা তো জানা একজন সংসদের ক্যান্ডিডেটের কাজ নয়। এই তথ্যটা জানা উচিত যাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের, যে কোথায় কাকে মার্ডারের প্ল্যান হচ্ছে, কোথায় কে সুপারি কিলার। সেই ক্রিমিনালদের তথ্যটা থাকে থানার কাছে, পুলিশের কাছে। সেই বাংলার পুলিশ না জেনে যদি একজন সংসদীয় ক্যান্ডিডেট জানেন, তাহলে আমাকে বুঝতে হবে যে নিশ্চয়ই তার এফিসিয়েন্সি আছে। তাহলে উনি সংসদে গিয়ে কী করবেন, কারণ এমনিতেও তো জানটান না। তার থেকে উনি যদি আমাদের গোয়েন্দা বিভাগের এতে হয়ে হেড হয়ে বসেন, আমি অনারেবল চিফ মিনিস্টারকে অনুরোধ করব যে দেবকেই সিআইডি বা আইবির ডিআইজি বা ডিজি এই গোছের কিছু একটা রোল দেওয়া হোক। উনি যোগ্য, কারণ উনি একদম মানে দিনক্ষণ সহ বলে দিতে পারছে, যেটা আচ্ছা আচ্ছা পুলিশরা পারছে না। আর একটা ব্যাপার হচ্ছে যে মিডিয়ার সামনে এসে কে কবে মারা যেতে পারে, এই যে একটা মানে জ্যোতিষশাস্ত্রের একটা মারাত্মক অ্যাপ্লিকেশন আমি দেখতে পাচ্ছি, এইটা না করে উনি যদি সত্যি খবর পেয়ে থাকেন, তাহলে ওনার উচিত ছিল যে, উনি তো সৌজন্যের রাজনীতির কথা বলেন, তাহলে উনি পুলিশের কাছে গিয়ে জানাতে পারতেন, বা উনি পুলিশকে বলতে পারতেন যে যার বা যে গ্রুপের এগেনস্টে এরকম ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা আছে তাদেরকে প্রোটেক্ট করতে পারতেন। মিডিয়ার কাছে এসে সৌজন্যতার অভিনয় না করে উনি যদি প্র্যাকটিক্যালি করতেন এইটা না, ইত্যাদি এই হিংসার কথা না বলে, তাহলে আমার মনে হয় সেটা বেটার স্টেপ হতো। এইটা করে উনি কাকে ভয় দেখাতে চাইলেন, কি ভয় দেখালেন, কি ব্যাপার, এটা ঠিক আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে উনি ওনার যোগ্য জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন, ওনাকে আমরা গোয়েন্দা বিভাগের হেড হিসেবেই দেখতে চাইছি। বলছি, সায়নী ঘোষ আজকে দেখা গেল হলফনামা কালকে জমা করেছেন। হলফনামায় দেখা যাচ্ছে 2019 থেকে 18 তিনি যা অর্থবর্ষে যা ইনকাম দেখিয়েছিলেন 2024-এ পাল্টে গেল। তারপর আরো একটা সাল যা দেখিয়েছিলেন 2024-এ পাল্টে গেল। তার একটা ছোট ফ্ল্যাট ছিল 2021-এ যখন তিনি হলফনামা জমা দিয়েছিলেন তার উল্লেখ করেছিলেন। পরে 24-এ দেখা গেল সেই ছোট ফ্ল্যাটের উল্লেখ করেননি, একটা বড় ফ্ল্যাটের উল্লেখ করেছেন। সেই বড় ফ্ল্যাটটা আবার কিনেছেন উনি 2020 সালে। বলছি, এই যে হলফনামার মধ্যে একটা অসঙ্গতি, কি বল? সে ওনার বিরুদ্ধে অনেক এরকম অভিযোগ আছে, তদন্ত সেটিং করে বন্ধ করা আছে, সেই সব ইনফরমেশনই আছে আমার কাছে। এখন ঘটনা হচ্ছে যে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার নেটওয়ার্থ কত, বা এই মুহূর্তে আপনার কত সম্পত্তি আছে, আপনি কি করবেন?
আপনার কি বাড়ি আছে সেই বাড়ির ভ্যালুয়েশন বার করবেন, আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, বা আপনার কোথায় ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে কি ইনভেস্ট করেছেন, কোথায় একটু এই বিনিয়োগ করেছেন, কোথায় একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, এইসব কাগজ কলম নিয়ে বসে আপনি বলবেন যে আমার এত হাজার টাকা বা এত লক্ষ টাকা আমার নেটওয়ার্থ। এখন আপনি এই যাদের কথা বলছেন, যারা এফিডেভিট করে বলছে আমাদের নেটওয়ার্থ কত, এরা তো এগুলো করে না। তার কারণ এরা নিজেরাই জানে না এদের নেটওয়ার্থ কত। কারণ খাটের তলায় যদি টাকা থাকে আপনি কি রোজ রাতে গিয়ে গুনতে বসবেন? তো যে দলের নেতা মন্ত্রীদের খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায়, যারা নিজেরাই জানে না যে তাদের কটা ফ্ল্যাট আছে, কতগুলো নামে ফ্ল্যাট আছে, কতগুলো বেনামে ফ্ল্যাট আছে, কতগুলো জমি জমা আছে, কারণ এদের পুরোটাই তো কালো। খাতায় যখন সেই কালোটাকে সাদা করে দেখাতে হয় তখন একটু অঙ্কে গোজামিল হয়ে যায়। সেই গোজামিলটাই আপনারা দেখছেন যে 2024-এ দাঁড়িয়ে, 2020 সালে দাঁড়িয়ে আমি যদি বলি আমার ডিসেম্বর মাসে 1 টাকা রোজগার হয়েছে, আর 2024-এ দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলে যে আচ্ছা 2020 ডিসেম্বরে আপনার কত টাকা হয়েছিল, সেটা তো আইদার 1 টাকাই থাকবে। কখনো হতে পারে যে 1 টাকাটা আমি বলবো 2 টাকা হয়ে গেছে বা 50 পয়সা হয়ে গেছে। এ তো মানে একটা মারাত্মক সায়েন্স ফিকশন। এটা একটা কল্পবিজ্ঞানের গল্প চলছে আমাদের এখানে। এই মুহূর্তে শাসক দলের লোকেরা মিথ্যেটাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এ নিয়ে একটা সিনেমা হতে পারে। আচ্ছা আচ্ছা, সায়েন্স ফিকশন রাইটার জুলভার্ন টুলভার্নের লেখা আমরা পড়েছি বটে, কিন্তু এরকম মারাত্মক কল্পবিজ্ঞান কেউ লিখতে পারে না যে টাইম ট্রাভেল করে পিছিয়ে গিয়ে 4 বছর আগে আমার ওই মাসে কত রোজগার হয়েছিল সেটাকে আবার কমিয়ে বা বাড়িয়ে, এই অদ্ভুত সমস্ত ম্যাজিক, বুঝতে পারছেন তো? নীতি আদর্শে রাজনীতি করতেই আসেননি, আপনি এক্সপেক্ট করছেন। তার কারণ হচ্ছে আপনার মনে এখনো এরকম একটা মানে আশা আকাঙ্ক্ষা আছে যে বাংলা থেকে এরকম লোকজন উঠে আসবে যারা এই ধরুন শাসক দলেই জয়েন করলো, যারা সত্যি ন্যায় নীতি আদর্শের কথা বলবে। আপনি অনেক পিছিয়ে আছেন, আপনি এই বর্তমান বাংলার সাথে আপনার যোগ নেই। আপনাকে যদি বড় রাজনীতিবিদ হতে হয় এবং শাসক দলে যোগদান করতে হয়, আপনাকে আগে একটা ক্রাইটেরিয়া থাকে তো, যে এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে বা অন্য কিছু হতে পারে, বা কি মেধা আছে সেটা দেখা, ওসব ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি পার্টির জন্য কত টাকা তোলাবাজি করতে পারবেন, সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কটা লোককে মারতে পারবেন, হুমকি দিতে পারবেন, কটা জমি এক্সটর্শন করতে পারবেন, এইগুলো হচ্ছে স্কিল। তো সেই স্কিলে যে যত এগিয়ে থাকবে, এবার যে লোকটা এই সমস্ত স্কিলে সিদ্ধহস্ত, আপনি কি করে এক্সপেক্ট করছেন যে এই ধরনের লোকেরা এফিডেভিডের মতো একটা জিনিসে যে আমি কত টাকা দিচ্ছি সেটা হিসেবে, কারণ এরা নিজের প্রতি বা রাজ্যের প্রতি বা এই যে জায়গাটা এনারা যাচ্ছেন তার প্রতি রেসপেক্টফুল নন। এবং রেসপেক্টফুল নন তার কারণটাই হচ্ছে রাজনীতিতে এসছেনই হচ্ছে ধান্দার জন্যে। বড় বড় ওই উন্নয়ন হবে, এই হবে সেই হবে, এগুলো সম্পূর্ণ ভাওতাবাজি। রাজনীতিতে আসার আগে এই ফিল্ম স্টার সেলিব্রিটিদের জীবনযাপন, রাজনীতিতে আসার পরেই তাদের সিনেমার যত না কাজ পান তার 3 গুণ কি করে তাদের নেটওয়ার্থ বাড়তে থাকে, কি করে জমি জমা বাড়ি গাড়ি মোবাইল এত পরিমাণ হতে থাকে, কোথা থেকে আসে তোমাদের টাকাটা, সবাই জানে। এটা নতুন করে আর লোকানোর কিছু নেই। আপনি এই কথাটা বলছেন তার কারণ আপনি ভীষণ অপটিমিস্টিক একজন মানুষ। আপনি এখনো মনে করেন যে ন্যায় নীতি পরায়ণতা নিয়ে তৃণমূল কংগ্রেসে এনারা করতে এসছে। আপনি যদি আশা করে থাকেন যে পার্লামেন্টে গিয়ে যাদেরকে আপনারা এই যে একটা অদল বদল করেছে দলের পক্ষ থেকে যে বিরাট ফাটাফাটি করে দেবে, তাহলে আপনি ভুল করছেন। আপনি সরকারি চাকরি করতে গেলে তোমাকে ক্লিন থাকতে হয়, কিন্তু মন্ত্রী এমএলএ হতে গেলে তোমাকে ক্লিন সেটা আমাদের মানে সাংবিধানিক গণতন্ত্রের এটা একটা খুব কালো দিক, যে আমরা এখনো পর্যন্ত ভারতবর্ষের মতো আজকে আমরা এত বড় অর্থনীতির দেশে পরিণত হয়ে যাচ্ছি বলে গর্ব করছি, কিন্তু এইরকম একটা বেসিক বেঞ্চমার্ক আমরা এখনো সেট করতে পারিনি যে একজন মন্ত্রী তা একজন আমলা সে যদি একটা পার্টিকুলার পরীক্ষায় পাশ করে আমলা হয়, একজন বিচারপতি সে যদি একটা পার্টিকুলার পরীক্ষায় পাশ করে বিচারপতি হয়, তাহলে কোনো লেখাপড়া জানবে না, চোর ছ্যাচোর দুনিয়ার ক্রিমিনাল অফেন্স করবে, এই ধরনের লোকগুলো কেন উইদাউট এনি বার, উইদাউট এনি কোয়ালিফিকেশন, উইদাউট এনি মেরিট, উইদাউট এনি এক্সামিনেশন হঠাৎ করে এসে জনপ্রতিনিধি হয়ে যাবেন? এটা আমাদের মানে গণতন্ত্রের একটা লুপ হোলস বলে আমি মনে করি, এবং এই লুপ হোলসটাকে ব্যবহার করছে দুনিয়ার করাপ্টেড পলিটিশিয়ানরা, এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলার সমাজটা কিভাবে আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে।